বিছানার উপর মেলে রাখা ল্যাভেন্ডার রঙের শাড়ির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তোপা। কিয়ৎকাল আগে পলক নিজ হাতে বিছানার উপর রেখে গেছে শাড়িটা, সাথে কড়া গলায় বলে গেছে ৩টার মধ্যে রেডি থাকতে। ভুলেও যেন ৩:৩০ না বাজে। ৩টা মানে ৩টাই। শাড়িটা ব্যাগে মোড়ানো ছিল। কৌতূহল বশত তোপা মোড়ক উন্মোচন করে বের করল শাড়িটা। ল্যাভেন্ডার কালারে হালকা গর্জিয়াস শাড়ি। মুখে মুখে বিরক্ত প্রকাশ করলেও বেশ পছন্দ হয়েছে তপার। কিন্তু উল্টে পাল্টে দেখার সময় ভ্রু কুঁচকে ফেলল। শাড়ি দিয়েছে, অর্নামেন্টস দিয়েছে, কিন্তু সাথে ব্লাউজ পেটিকোট কিচ্ছু নেই। তখন থেকেই বিরক্ত হয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। ইচ্ছে করছে কিছু কথা শুনিয়ে দিতে, নয়তো ব্লাউজ পেটিকোট ছাড়াই পরে নিতে। পরক্ষণেই ওভাবে পলকের সামনে যাওয়ার কথা ভাবতেই কান গরম হয়ে উঠল। পলক ৩বার তোপাকে কল দিয়েও যখন পেল না, তখন বাধ্য হয়ে সিঁড়ি ভেঙে চিলেকোঠায় চলে এলো। তোপা শাড়ি পরে আঁচলে সেফটিপিন লাগাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ল পলক। তোপা আর্স্ট হয়ে দাঁড়াল। ভীষণ লজ্জা করছে যে। গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়েও মিনিট খানেক সময় নিল খুলতে। দরজা খুলতে দেরি হওয়ায় বেশ বিরক্ত হল পলক। বিরক্তিতে স্বেচ্ছায় দুটো ভাঁজ পড়ল ভ্রু যুগলের মাঝ বরাবর। তোপা দরজা খুলতেই ভাঁজগুলো কর্পূরের মতো উবে গেল। বক্ষস্থলে বয়ে গেল শীতকালীন উত্তুরে হাওয়া, যা মুহূর্তেই শরীরে কম্পন তুলে দিতে বাধ্য। কিয়দংশ সময় পর পলক মসৃণ কণ্ঠে শুধাল, আমার কি প্রশংসা করা উচিত কৃষ্ণময়ী? তোপা মৃদু হেসে বলল, প্রশংসার যোগ্য মনে হচ্ছে? পলক ঠোঁট কামড়ে হাসল। বুকের বাপাশে হাত রেখে বলল, এখানে ছুঁয়ে দেখ একবার। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝড় বইছে। তোপা ভ্রু কুঁচকাল, পর মুহূর্তেই ফিক করে হেসে ফেলল। আমরা কোথায় যাচ্ছি এত সেজেগুজে? পলক বাইকে বসে হেলমেট লাগানো বাদ দিয়ে তপার দিকে তাকিয়ে বলল, সেজেগুজে মানে? সাজলে কোথায় তুমি? এটাকে সাজা বলে? শুধু শাড়ি আর একটু গহনা, চুলগুলোও খোপা করে আটকে ফেলেছ, এটাকে সাজগোজ বলে? আপনি তো এর থেকেও কম দিয়েছিলেন। পলক ভ্রু কুঁচকে বলল, মানে? শুধু শাড়ি এনেই বললেন রেডি হয়ে নিতে, কিন্তু শাড়ির সাথে যে গহনা বাদেও আরও কিছু লাগে, সেটা জানতেন না? সময় ছিল বলে আমি কিনে নিতে পেরেছি। যদি সময় না থাকত তাহলে? পলক মাথা চুলকে হেসে ফেলল। চোখে দুষ্টুমি ফুটিয়ে তুলে বলল, ওভাবেই পড়তে। চোখের বালি সিনেমার মতো। ঐশ্বরিয়া রায় যেভাবে পড়েছিল সেভাবে। তোপা চোখ বড় বড় করে বলল, আপনি যে ভীষণ নির্লজ্জ সেটা জানেন? পলক ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে তুলে বলল, পৃথিবীর সব পুরুষই একজনের কাছে নির্লজ্জ হয়। কাজী অফিসের সামনে এসে বাইক থামাল পলক। তোপা আশেপাশে তাকিয়ে বলল, আমরা এখানে কেন এলাম মিস্টার তাজওয়ার? পলক তোপাকে তাড়া দিয়ে বলল, আগে নামো, তারপর বলছি। তপার হাত ধরে নিয়ে যাওয়ার সময়ও বারবার জিজ্ঞেস করল কেন এসেছে এখানে, কিন্তু পলক সরাসরি কিছু বলল না। কেবল বলল, আগে ভেতরে চলো, তারপর বুঝতে পারবে। ভেতরে গিয়ে তপার নজর পড়ল সিজান, প্রান্ত, পৃথা ও অচেনা ৩ জন মানুষের উপর। পলক কিছু বলার আগেই পৃথাকে জড়িয়ে ধরল তোপা। ভাইদের সাথেও আলাপচারিতা শেষে পলকের দিকে তাকিয়ে বলল,
এখন তো বলুন কেন নিয়ে এলেন এখানে? পলক বিনা সংকোচে বলল, বিয়ে করব। তোপা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কাকে? যাকে ভালোবাসি। তোপা চমকে উঠল। খানিকটা সময় নিল নিজেকে ধাতস্থ করতে। প্রান্ত আর সিজান তপার পাশে এসে দাঁড়াল। প্রান্ত মৃদু স্বরে বলল, বিয়ে তো একদিন করতেই হবে। পলক চাইছে আজই বিয়েটা সেরে নিতে। তুই আর অমত করিস না বোন। তোপা কঠিন গলায় বলল, উনি চাইল আর তোমরা চলে এলে? একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? এভাবে বিয়ে হয় না ভাইয়া। ও তোকে খুব ভালো রাখবে বোন। এজন্যই আমরাও চাইছি তোরা বিয়ে করে আমাদের একটু নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে দে। তোর মামার কথাও ভাব। সেও তো কন্যাদায়গ্রস্ত পিতার মতো হয়ে গেছে। তার কত চিন্তা তোকে নিয়ে। সেটা কি তুই বুঝিস না? তাকেও তো তার দায়িত্ব থেকে মুক্তি দিতে হবে, তাই না? পাত্র যদি পলক না হতো তাহলে হয়তো আমি এভাবে বলতাম না। যেহেতু পলক নিজেও চাইছে, তুইও নিশ্চয়ই ওকে পছন্দ করিস। তাই বলছি বিয়েটা করে নেবন। বাকিটা তোর ইচ্ছা। আমরা চাইতে পারি কিন্তু জোর করতে পারি না। কারণ জীবনটা তোর। সিজান কিছু বলতে চাইলে তোপা পলকের দিকে তাকিয়ে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। আলাদা কথা বলার ব্যবস্থা করুন। আপনি যা করছেন ভেবে করছেন? পরে এটা নিয়ে আফসোস করবেন না তো? সময় আছে, এখনো ভাবুন। পলক ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, পলক তাজওয়ার না ভেবে কোনো কাজ করে না। এটা তো জীবনের প্রশ্ন। সারা রাত ভেবেছি। নিজের মনকে জিজ্ঞেস করেছি বারবার। প্রতিবার একটাই উত্তর এসেছে, এই মেয়েটাকে যে কোনো মূল্যে আমার বক্ষ পিঞ্জিরায় আবদ্ধ করতেই হবে, নয়তো আমার মরণ নিশ্চিত। তোপা একটু সময় ভাবল। কিন্তু মামা, যে মানুষটার জন্য আমি বেঁচে আছি এখনো, তাকে ছাড়া কিভাবে বিয়ে করব আমি? তাছাড়া আপনার তো বাবা মা আছে। তারাই বা কিভাবে নেবেন ব্যাপারটা? আপনি তাদের জানিয়েছেন? মামার থেকে অনুমতি নিয়েছি আমি। বাবা মাকে আমি ঠিক সামলে নেব। আগে তোমাকে আমার নামে দলিল করে নেই, তারপর সব দিক ঠিক করে ফেলব। তোপা মাথা নিচু করে মৃদুস্বরে বলল, আমার আরও কিছু বলার আছে। পলক ভ্রু উঁচিয়ে বোঝালো, আর কি বলার আছে? তোপা হাতে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, আপনি তো কাল শুনলেন সবকিছু। আমাকে বিয়ের পর স্বাভাবিক হওয়ার পর্যাপ্ত সময় দিতে হবে। আপনাকে আমার ভালো লাগে। বিশ্বাস, ভরসা দুটোই করি। অবচেতনে হয়তো ভালোবাসি। কিন্তু মিস্টার তাজওয়ার, আমি বিয়ের পরের স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত সম্পর্কের জন্য প্রিপেয়ার্ড নই। জানি না সবটা মেনে নিতে কতদিন লাগবে। ছোটবেলার সেই ট্রমা থেকে এখনো বের হতে পারিনি আমি। সেটা আপনি খুব ভালো করেই জানেন। এতটুকু বলে সামান্য থেমে দম নিল তোপা। এক কথায়, আপনার ছোঁয়া সহ্য করার জন্য যথেষ্ট সময় দিতে হবে আমাকে। শেষের কথাগুলো চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে গড়গড় করে বলল। পলক মৃদু হেসে বলল, আমার তোমাকে চাই তিয়াশা। দিন শেষে যেন বলতে পারি এই মেয়েটা আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তোপা চোখ তুলে পলকের দিকে তাকাল। লোকটার ঠোঁটের কোণে মৃদু হাসি এখনো তাদের আভিজাত্য ছড়িয়ে যাচ্ছে। মামার সাথে কথা বলে তিন কবুল বলার মাধ্যমে তোপা সারা জীবনের জন্য পলকের সাথে বাধা পড়ে গেল।
কবুল বলার সময় তোপা যখন কেঁপে কেঁপে উঠছিল তখন পলক টেবিলের নিচ দিয়ে এক হাত চেপে ধরে আশ্বাস দিয়ে যাচ্ছিল অনবরত। শুধুমাত্র 3 বার বলা কবুল আর একটা সিগনেচার। মুহূর্তেই নিজের থেকে অন্যের সম্পদ বানিয়ে দিল তোপাকে। নতুন ব্যাপার নয় সেটা। এটাই চলে এসেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। রাতের প্রথম প্রহরের শেষাংশ। তোপা বিছানায় শুয়ে সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো মুখস্থ পড়ার মতো রিভাইজ দিচ্ছিল। হঠাৎ আসা মেসেজের জানান দিতে টুংটাং শব্দে বেজে উঠল অদূরে অযত্নে ফেলে রাখা ফোনটা। তোপা হাত বাড়িয়ে নিজের কাছে টেনে আনল যন্ত্রটা। মোবাইল স্ক্রিনে চোখ পড়তেই বক্ষস্থলে কাঁপন ধরল। গোটা গোটা অক্ষরে লেখা তার সদ্য হওয়া স্বামীর বার্তা। আজ আমাদের বাসর রাত কৃষ্ণময়ী। তোপা কিছুক্ষণ নীরবে ভাবল। তারপর কাপা কাপা হাতে টাইপ করে চোখ বন্ধ করে সেন্ড অপশনে স্পর্শ করল। আমি কি আসব? পলক শুয়েছিল। তপার মেসেজ দেখে লাফ দিয়ে উঠে বসল। কিঞ্চিত সময় নিয়ে লিখল, উহু, আমি আসছি 5 মিনিটে। অতিদ্রুত ওঠে বসল তোপা। বিয়ের শাড়িটা এখনো গায়ে জড়ানো। তাড়াহুড়ো করে শাড়ি বদলে একটা 3 পিস পরে নিল। চুলগুলো হাত খোপা করে ঘাপটি মেরে বসে রইল বিছানায়। মনে মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। তবে কি সে ভুলে গেল আমার দুর্বলতা? ভুলে গেল বিয়ের আগমুহূর্তে বলা কিছু কথা? ভুলে গেল ভরসা করে বলা কিছু স্বীকারোক্তি? পলকের আসার আভাস পেয়ে দরজা খুলে আবার বিছানায় গিয়ে বসল তোপা। পলক তপার নীরবতা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তার সদ্য হওয়া বউটা কেমন রোবটের মতো আচরণ করছে। তার দিকে তাকালো পর্যন্ত না। পলক নিজেই পিরিচে মিষ্টি সাজিয়ে এনে তপার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও বউ, আমার বিয়ের মিষ্টি খাও। তোপা চোখ তুলে পলকের দিকে তাকাল। পলকের চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। তোপা অবাক হয়ে বলল, এত মিষ্টি আমি খাব? না খেতে পারলে আমাকে খাওয়াও। পুরো অ্যাপার্টমেন্টের সবাইকে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, অথচ আমার বিয়ের মিষ্টি এখনো আমার বউই খেল না। বউ খেল না বলে আমিও খেতে পারলাম না। তপার অবাক হওয়ার মাত্রা যেন দ্বিগুণ হল। পুরো অ্যাপার্টমেন্টের মানুষের মিষ্টি খাওয়া শেষ মানে কি? আপনি সবার ফ্ল্যাটে মিষ্টি বিলিয়েছেন? পলক ঠোঁট কামড়ে হেসে মাথা নাড়াল। তোপা চোখ বড় বড় করে বলল, তার মানে সবাইকে বলেছেন আমাদের বিয়ে হয়ে গেছে? পলক আবারও মাথা নাড়াল। তোপা বিরক্ত হয়ে বলল, কি মাথা নাড়াচ্ছেন? মুখ নেই? কথা বলুন। পলক শব্দ করে হেসে ফেলল। তোপা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকাল। পলক মোলায়েম কণ্ঠে বলল, বিয়ে তো হয়ে গেছে, তাই এখন থেকে যখন তখন তোমার ডাক পড়বে আমার ফ্ল্যাটে। কেউ যাতে তোমার দিকে আঙুল তুলতে না পারে তাই বলে দিয়েছি। শুকনো মুখে তো আর বলা যায় না, তাই না? তোপা মৃদু স্বরে বলল, কিন্তু মিস্টার তাজওয়ার কেউ আপনার বাড়িতে যদি বলে দেয়? বললে বলুক, একদিন তো আমিই জানাব। আপনার থেকে জানা আর বাইরের কারো কাছ থেকে জানা আলাদা ব্যাপার, তাই না? পলক তপার মুখের সামনে মিষ্টি তুলে বলল, আগে মিষ্টি মুখ, তারপর কথা। নাও হা করো এখন। তোপা মুচকি হেসে একটু খেয়ে পলকের দিকে বাড়িয়ে দিল। তা দেখে পলক মুচকি হেসে বলল, বাহ, বউ তো আমার বেশ রোমান্টিক। তোপা মাথা নিচু করে লাজুক হাসল। মিস্টার তাজওয়ার, আমার কিছু বলার ছিল।
পলক তপার ঠোঁটে আঙুল ছুঁয়ে আটকে দিল। হঠাৎ এহেন ছোঁয়ায় তপার গোটা শরীর কেঁপে উঠল। শুকনো মুখে ঢোক গিলে আবার কিছু বলার চেষ্টা করতেই পলক ফিসফিস করে বলল, এবার কি অন্যভাবে আটকাতে হবে? তোপা ভ্রু কুঁচকে প্রশ্নবোধক চাহনিতে তাকাতেই পলক ঠোঁট কামড়ে হেসে বলল, এভাবে তাকিয়ে না বউ, বুকে বড্ড লাগে। তোপা ঈষৎ রেগে বলল, আপনি বড্ড নাটুকে হয়ে যাচ্ছেন দিন দিন। যাই হই দিন শেষে তোমারই। এভাবেই সহ্য করে নাও। তোপা মাথা নিচু করে ফেলল। মুখে কিছু বলতে পারল না, অথচ বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। অনুভূতিরা উচ্চ স্বরে বলছে, এভাবেই চাই আপনাকে, এই মুহূর্তে, প্রতি মুহূর্তে, আজন্মকাল। পকেট হাতড়ে ছোট্ট একটা লাল রঙের বক্স বের করে তপার দিকে বাড়িয়ে দিল পলক। তোপা বক্সের দিকে ইশারা করে বলল, কি আছে ভেতরে? পলক মসৃণ কণ্ঠে বলল, নো স্পিন। তোপা অবাক হল। ঠোঁটের কোণে ফুটে উঠল সূক্ষ্ম হাসির রেখা। পলক মন খারাপ করে বলল, আমি তো তেমন কিছুই দিতে পারলাম না আজ। আপাতত এটুকুই নাও। যেদিন পুরো পৃথিবীকে জানিয়ে বউ বানিয়ে নিয়ে যাব সেদিন তোমায় অলঙ্কারে মুড়িয়ে দেব। তপার ঠোঁটের কোণের সূক্ষ্ম রেখাটা রূপ পেল প্রশস্ত হাসিতে। অমলিন হেসে পলকের চোখে চোখ রেখে বলল, মেয়েদের সবচেয়ে বড় অলঙ্কার তার স্বামী, স্বামীর ভালোবাসা। আমার তো সবটাই আছে, আর কিছু লাগবে না। যেটুকুনি আছে এটুকু দিয়েই আমি সর্বোচ্চ সুখীর কাতারে নিজের নাম লেখাতে পারব। এটা আমার বিশ্বাস। পলকের হৃদ মাঝারের তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টির ছোঁয়া পেল যেন। কণ্ঠ নিঃসৃত কয়েকটা শব্দ এতটা প্রশান্তি এনে দেওয়ার ক্ষমতা রাখে? নাকি তার কৃষ্ণময়ীর কণ্ঠনালী থেকে নিঃসৃত হয়েছে বলেই এত প্রশান্তি? বক্স থেকে শুভ্র পাথরে ঝিকঝিক করতে থাকা নাকফুলটা বের করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল তোপা। কিঞ্চিত সময় পর পলকের দিকে তাকাল। এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য পলকের মনে হল তপার বুঝি পছন্দ হয়নি, তাই কিছু বলতে চাইল। কিন্তু তার আগেই তোপা পলকের সব ভাবনাকে মারিয়ে দিয়ে বলল, আপনি পরিয়ে দিন। পলক আকস্মিক ঝটকা খাওয়ার মতো চমকে উঠল। কয়েক প্রহর তাকিয়েই রইল। তোপা মুচকি হেসে বলল, কি হলো, পরিয়ে দিন। পলক কাপা কাপা হাতে ফুলটা নিয়ে পরিয়ে দিল। পুরোটা সময় তোপা পলকের চোখের দিকে তাকিয়ে দেখল। চোখ দুটোতে কিছু একটা দেখতে পাচ্ছিল সে। খুশি, আনন্দ, নাকি হঠাৎ কিছু পাওয়ার উচ্ছ্বাস? দুহাতে কপল স্পর্শ করে কিছুক্ষণ তাকিয়ে রইল পলক। ওষ্ঠাধর স্পর্শ করল তপার ললাটে। স্বামী থেকে পাওয়া প্রথম স্পর্শে তোপা চোখ বন্ধ করে ফেলল। শরীরটাও বোধহয় কেঁপে উঠল খানিকটা। কিছুক্ষণ পর পলক মসৃণ কণ্ঠে বলল, বউ, তোমাকে তো বউ বউ লাগছে। আকাশে পূর্ণ চন্দ্র, তাকে কে ঘিরে রয়েছে অগণিত তারকারাজি। জোছনার আলোয় প্রকৃতি নিজেকে করে তুলেছে মোহময়ী। মায়াবী রাত বুঝি একেই বলে। একেই হয়তো বলে চাঁদের হাসির বাঁধ ভাঙা আলো। চাঁদের আলোয় সাদা গোলাপগুলোকে মনে হচ্ছে আরও বেশি স্বচ্ছ, আরও বেশি পবিত্র, মোহময়, আবেদনময়ী। তোপা পলকের দিকে তাকাল। এক চাঁদের উপর পড়েছে অন্য চাঁদের বাঁধ ভাঙা আলো। হলুদ ফর্সা রংটা চাঁদের আলোয় আরও আকর্ষণীয় লাগছে। পলক মোলায়েম গলায় বলল, কি দেখছ? তোপা বিনা দ্বিধায় বলল, আপনাকে আকাশের ওই পূর্ণ চাঁদের মতো লাগছে। পলক মৃদু হেসে বলল,
আমার কাছে তুমিও আমার আকাশের চাঁদ। তোপা একটু হাসল। বলল, হ্যাঁ, অর্ধ চাঁদ। পলক তপার চোখের দিকে তাকাল। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে তোপা তার দিকেই তাকিয়ে আছে এখনো। গম্ভীর পুরুষালী কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি কি জানো, পূর্ণ চাঁদের চেয়ে অর্ধ চাঁদ আরও বেশি মায়াবী। তোপা হাসল, প্রাণ খোলা হাসি। পরক্ষণেই পলকের চাহনিতে লজ্জা রাঙা হয়ে গেল। ওষ্ঠকোণে ধরা পড়ল লাজুক হাসি। তখন গোধূলি লগ্ন। প্রতিদিনের মতো সেদিনও আমি ছাদে এসেছিলাম। দেখছিলাম নীল আকাশের নতুন বধূর ন্যায় লাজে রাঙা রূপ। কিন্তু বিশ্বাস করো, আমার জন্য এর থেকেও 1000 গুণ বেশি রূপ নিয়ে যে কেউ ছাদেই অপেক্ষা করছিল আমি ঘুণাক্ষরেও টের পাইনি। অবশ্য অপেক্ষা করছিল বলা যায় না, বরং সেদিনের পর আমি প্রতিনিয়ত অপেক্ষা করে গেছি তার জন্য। তোপা কৌতূহলী নজরে তাকিয়ে আছে পলকের দিকে। পলক তা দেখে মুচকি হাসল। পুনরায় বলল, এক এলোকেশী রমণী তার সদ্য ভেজা চুলগুলো পিঠময় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এসেছিল এইখানটায়। ভেজা জামাকাপড়গুলো কোনোরকম মেলে দিয়েই চলে গিয়েছিল অন্দরমহলে। সাথে নিয়ে গিয়েছিল আমার মনটা, রেখে গিয়েছিল আমার ভগ্নহৃদয়টা। সেদিন তার এলোকেশ হতে টপটপ করে পড়া জলকণাগুলো কেবল জলকণা ছিল না, বরং সেগুলো ছিল আমার জন্য এক একটা কালো জাদুর মন্ত্রোচ্চারণ, যা প্রতিনিয়ত বশীভূত করে রেখেছে আমাকে। সেদিনই প্রথমে হৃদয় বসন্ত এসেছিল। 28 বছরের জীবনে 27টা বসন্ত কেবল পাতা ঝরা বসন্ত হলেও সেদিনই প্রথম ফুল ফুটেছিল এই হৃদয় বাগিচায়, যা আজ বিশালাকা বাগানে রূপান্তরিত হয়েছে। আমার হৃদয় বাগিচার ফোটা সুদৃশ্য ফুলটা আজ আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। তোপা চোখ পিটপিট করে তাকাল। মনে পড়ে গেল এই বাসায় আসার পরের কিছুদিনের কথা। মনে হতো কেউ আছে, কেউ দেখছে তাকে। ভয় হতো, অস্বস্তি হতো, কিন্তু নিজেকে সাহস দিত। নিজের মনকে ভাবাতো ওটা ভালো মানুষ। সত্যি সত্যিই যে ভালো মানুষ ছিল সেটা আজ বুঝতে পারল। এই লোকটা তাকে এতটা ভালোবাসে কি করে তা বুঝতে পারে না তোপা। কি করে এতটা ভালোবাসা যায়? এরকম নিঃস্বার্থ ভালোবাসা সইবে তো তার পোড়া কপালে? তার 4 আঙুল কপালে যে সুখ সয় না। আমায় আমার অধিকার দেবে বউ? পলকের এহেন কথা শুনে তপার দম বন্ধ হয়ে আসল। এতক্ষণ ভুলে গেলেও আবার মাথাচাড়া দিয়ে উঠল বাসর রাতের কথা। গায়ের লোমকূপ শিরশির করে উঠল। তোপাকে ভরকে যেতে দেখে পলক মৃদু হেসে বলল, ভয় পেলে? তোপা মুখ তুলে চাইল। ছাদের মেঝেতে মাদুর বিছিয়ে পাশাপাশি বসা সদ্য বিবাহিত দম্পতি। আকাশে পূর্ণিমা চাঁদ। চাঁদের আলোয় সাধারণ প্রকৃতিও অন্য রূপে সেজেছে। কোমর চেপে কাছে টেনে গায়ের সাথে গা মিলিয়ে বসল পলক। তোপা সরে যেতে চেয়েও পারল না। একটা হাত তখনও শক্ত করে ধরে আছে কোমরের এক পাশ। তোপা মোচড়ামুচড়ি করছে দেখে পলক ভ্রু কুঁচকে বলল, সাপের মতো মোচারামুচড়ি করছো কেন? তোপা ফোঁস করে শ্বাস ফেলল। কিছু বলার আগেই পলক পুনরায় বলল, আবার সাপের মতো ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছ। ব্যাপার কি তোমার? তুমি কি আমাকে ভয় দেখিয়ে আমার বাসর ভণ্ডুল করতে চাইছ? তোপা চোখ ছোট ছোট করে তাকাল। বলল, আপনি আসলেই একটা ইতর প্রজাতির প্রাণী। পলক শব্দ করে হাসল। ঠোঁটে হাসির পরশ রেখেই বলল, জানি তো, এর আগেও বলেছ। আমার স্পষ্ট মনে আছে।
আমি তোমাকে বাচ্চা বলেছিলাম সেজন্য রেগে গিয়ে বলেছিলে। তোপা দীর্ঘশ্বাস ফেলল। আপনি সেদিন বাচ্চা বলাতে রেগে গিয়েছিলাম। কেন জানেন? পলক এক হাতে তোপাকে জড়িয়ে বুকের একপাশে এনে বলল, সেদিন না জানলেও এখন জানি। ছোটবেলায় কাউকে কিছু বলতে চাইলে সবাই বাচ্চা মনে করে কথার গুরুত্ব দিত না, সেজন্য, তাই না? তোপা মাথা দুলিয়ে সায় জানাল। পলক মৃদু স্বরে বলল, আসলে সমস্যা তোমার বাচ্চা বয়সের জন্য নয়। সমস্যাটা তোমার অসহায়তার ছিল। তোমার নিজের পায়ের তলার মাটি শক্ত থাকলে তোমার ওই বয়সের কথারও গুরুত্ব দিত সবাই। তোমার ভিতটাই যে নড়বড়ে ছিল। তবে আর নয়। এখন তোমার জন্য শক্তপোক্ত খুঁটি আছে। স্বয়ং পলক তাজওয়ার। তোমার দিকে আঙুল তুলে দাঁড়ানোর সাহসও কেউ করবে না। যদি তুলেও তবে আঙুল কাটার দায়িত্ব আমার। তুমি নিশ্চিন্তে থাকো। তোপা বুক থেকে মাথা তুলে পলকের মুখের দিকে তাকাল। আবছা আলোয় অস্পষ্ট মুখটা দেখার বৃথা চেষ্টা করে বলল, মিস্টার তাজওয়ার। পলক ভ্রু কুঁচকে বলল, আমি তোমার অফিসের বস? তোপা কিছু বুঝতে না পেরে বলল, মানে? পলক তপার থেকে একটু সরে বসার চেষ্টা করে বলল, এই মিস্টার তাজওয়ার বলো সব সময়। এটা তো বসকেই বলে, তাই না? স্বামীকে কেউ এভাবে বলে? স্বামীকে ভালোবেসে ডাকতে হয়। ভালোবেসে ডাকো। তোপা ঠোঁট টিপে হাসল। মাথায় দুষ্ট বুদ্ধি কিলবিলিয়ে উঠছে তার। আদুরে কণ্ঠে বলল, ওগো শুনছ? পলক আকস্মিক ডাকে খুকখুক করে কেসে উঠল। তোপা পলকের অপ্রস্তুত হওয়া দেখে খিলখিল করে হেসে ফেলল। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। শেষে নিজেকে সামলে নিতে পলকের বুকেই লেপ্টে গেল। পলক তপার মাথাটা বুকের সাথে চেপে ধরল। ভালো লাগছে তার এভাবে তার কৃষ্ণময়ীকে দেখতে। হাসি, আনন্দ, দুঃখ সবকিছুতেই তো তার কৃষ্ণময়ীকে বুকে আগলে রাখতে চায়। ভালোবাসতে চায়। অতি যত্নের সাথে হৃদয়ের মণিকোঠায় লুকিয়ে রাখতে চায়। কৃষ্ণময়ী। আমায় অধিকার দেবে? তোমার ওই এলোকেশের উপর একচ্ছত্র অধিকার। যাতে ইচ্ছে করলেই ছুঁয়ে দিতে পারি এই দুটো হাত দিয়ে, চুমু একে দিতে পারি এই ঠোঁট দিয়ে। চাইলে যখন তখন দেখতে পারি এই দুনয়ন দিয়ে। দেবে? তোপা এক হাতে পলকের পেটের কাছের শার্ট আঁকড়ে ধরে বলল, আমার পুরোটাই আপনার। আপনি চাইলে আমি বাধা দিতে পারি না। আমি তোমাকে চাইব। পুরোটাই চাইব। তবে সময় হলে। আজ নয়। তাই একটু পরপর ভয় শিউরে না উঠে সহজ হও। কেমন? তোপা লজ্জা পেয়ে একটুখানি হাসল। পলক পুনরায় বলল, কি হলো, দেবে অধিকার? তোপা এক হাতে হাতখোপা খুলে কেশরাশি পিঠ জুড়ে ছড়িয়ে দিয়ে বলল, লিখে দিলাম আজ থেকে আপনার নামে। পলক কয়েক মুহূর্ত চুপ করে থেকে নাক ডুবাল নিকষ কৃষ্ণ আধারের ন্যায় কেশরাশিতে। কেটে গেল কিছু মুহূর্ত। দম বন্ধ করা কিছু অনুভূতি প্রবণ সময়। আমি কিছু বলতে চাই। পলক তপার চুলের নেশা থেকে বেরিয়ে এলো। ঘোর লাগা কণ্ঠে বলল, বলো কৃষ্ণময়ী। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই মিস্টার তাজওয়ার। পলক মৃদু স্বরে বলল, বাধা দিচ্ছে কে? আপনি। পলক অবাক হল। চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে বলল, আমি? কখন? কিভাবে? তোপা আলতো হাতে পলকের ভ্রুকুটি স্পর্শ করে বলল,
এই যে এখন এভাবে বিয়ে করে তোমার নিজের পায়ে দাঁড়াতে বাধা দিচ্ছি আমি? ঠিক তা নয়। তবে পলক তোপাকে নিজের দিকে ঘুরিয়ে গালে হাত রেখে চোখে চোখ রেখে বলল, তবে কি কৃষ্ণময়ী? আমাকে বুঝিয়ে বলো। না বললে তো আমি বুঝতে পারব না। তোপা নিচের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি চাই আগে আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর আপনি বাড়িতে জানান আমাদের বিয়ের কথা। আগে আমি নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাই মিস্টার তাজওয়ার। পলক মুচকি হাসল। তুমি এটা বলতে এত হেজিটেট করছিলে? তুমি যা চাইছ সেটাই হবে। তবে আমার বাবা মা খুব কঠোর শ্বশুর শাশুড়ি হবে না। তারা তোমাকে সাদরেই গ্রহণ করবে। আর তুমি যদি লেখাপড়া শেষ করতে নাও চাও আমার মা তোমাকে জোর করেই পড়াবে। দেখলে বুঝতে পারবে। তোমার অতীতটা আমি বদলাতে পারব না, কিন্তু আল্লাহ চাইলে ভবিষ্যৎটা রঙিন করার দায়িত্ব আমি নিতে পারি। ভরিয়ে দিতে পারি তোমার জীবন ছোট ছোট খুশিতে, আনন্দে, আহ্লাদে। বিবাহ পরবর্তী দিনের উষালগ্ন। পূব আকাশ রক্তরাঙা আলোয় আলোকিত। পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ কমলা আভায় ছেয়ে গেছে। খোলা আকাশটাকে মনে হচ্ছে সুবিশাল মাঠ, যার কিঞ্চিত দূরত্বেই অবস্থান করছে জ্বলন্ত আগ্নেয়গিরি। পূব আকাশের লার্ভা থেকে অগ্নিবলয় ছড়িয়ে পড়ছে পুরো অন্তরিক্ষ জুড়ে। খোলা আকাশের নিচে ছাদের মেঝেতে মাদুর পেতে রেলিংয়ে হেলান দিয়ে শুয়ে আছে পলক। তার বুকেই আষ্টেপিষ্টে জড়িয়ে গভীর ঘুমে মগ্ন তোপা। মুখের উপর আলোর আভাস পেতেই চোখ মুখ কুঁচকে ফেলল পলক। চোখ পিটপিট করে তাকিয়ে নিজের অবস্থান বুঝতে পারতেই বক্ষস্থলে বয়ে গেল মাতাল সমীরণ। তপার মাথায় ঠোঁট ঠেকিয়ে আরও একটু গভীরতা তৈরির জন্য হাতের বাঁধন দৃঢ় করতেই তোপা নড়েচড়ে উঠল। হাই তুলে নিজেকে কারো শক্ত বন্ধনে আবিষ্কার করতেই চট করে উঠে বসল। পলক ভ্রু কুঁচকে ফেলল। তোপা পলকের চাহনি দেখে মাথা নিচু করে বলল, আসলে আমি ভুলে গিয়েছিলাম বিয়ের কথা। পলক চোখ ছোট ছোট করে বলল, এখন মনে পড়েছে? তোপা মাথা নাড়াল। তাহলে দূরে কেন? এসো আমার সকালটা মিষ্টি করে দাও। তোপা চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে তাকাল। পলক তা দেখে নিজেও ভ্রুকুটি করে বলল, তুমি আবার আমাকে কুঁচকানো ভ্রু দেখাচ্ছ? দাঁড়াও হচ্ছে তোমার আজকে। তোপা সরে গিয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে পড়ল। রুমে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা মিস্টার তাজওয়ার। পলক মৃদু হেসে বলল, শুভেচ্ছা আপনাকেও মিসেস তাজওয়ার। তোপা মুচকি হাসল। উল্টো ঘুরে এলো চুলগুলো গুছিয়ে হাত খোপা করতে করতে পা চালিয়ে ঢুকে পড়ল অন্দরমহলে। পুরোটা ভেতরে ঢুকে আবার একটুখানি মাথা বের করে বলল, আমি নাশতা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। পলক মাথা চুলকে হাসল। নিজেকে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে তার। কিছুক্ষণ ঘাপটি মেরে বসে রইল। চোখ তুলে নিজের শারীরিক কসরতের জিনিসপত্রের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, না, অনেক অনিয়ম হয়ে গেছে। এবার নিজের ফর্মে ফিরতে হবে মিস্টার তাজওয়ার। নিজের ফিটনেস ধরে রাখার জন্য হলেও ব্যায়ামাগারের দিকে নজর দিতে হবে, নইলে বউ পাত্তা দিবে না। গেট রেডি মিস্টার তাজওয়ার। সপ্তাহ খানেক পর তোপা ক্লাস শেষে ইউনিভার্সিটি গেইটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল পলকের। দেরি দেখে বারবার বা হাতে পড়ে থাকা ঘড়ির দিকে তাকাচ্ছিল। মিনিট 5 যাওয়ার পর ব্যাগ হাতড়ে ফোন বের করল।
কিন্তু পলকের নাম্বার ডায়াল করার আগেই চোখ আটকে গেল সামনে দাঁড়ানো মানুষটার ওপর। অস্ফুট স্বরে কণ্ঠ নিঃসৃত হল একটি শব্দ, বাবা। মুহূর্তেই আখি পল্লব ভিজে উঠল নোনাজলে। নিজেকে সামলাতে বার কয়েক অক্ষিপল্লব ঝাপটে খিচে বন্ধ করে ফেলল নেত্রযুগল। মনকে কঠোরতায় মুড়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমি এই লোকটাকে চিনি না, চিনি না। বাবা বলে আমার কখনো কেউ ছিল না, আজও নেই, হবেও না কখনো। রাস্তার উল্টো পাশে রিকশা দাঁড়ানো দেখে তোপা সামনের মানুষটিকে উপেক্ষা করেই এগিয়ে যেতে চাইল রিকশার কাছে। পলক তখনও আসেনি। তোপা ব্যস্ত হয়ে কয়েক কদম ফেলতেই পেছনে থেকে তার বাবা আজমল হোসেন ডেকে উঠলেন, তোপা দাঁড়া মা। তোপা দাঁড়াল। একজন মানুষ এভাবে ডাকলে উপেক্ষা করা যায় না, যতই হোক সে অপছন্দের মানুষ বা দূরের মানুষ। এ তো স্বয়ং জন্মদাতা। দাঁড়ালেও পেছনে ফিরল না তোপা, উল্টো হয়েই রইল। আজমল হোসেন এগিয়ে এসে তপার সামনে দাঁড়াল, বলল, ভালো আছিস মা? তোপা তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলল, মা। হাস্যকর, বড়ই হাস্যকর। পরক্ষণেই কঠিন গলায় বলল, খারাপ থাকার কথা ছিল কি? আজমল হোসেন এ ব্যাপারে কিছু বললেন না আর। কথা ঘুরিয়ে বললেন, তোর মা অসুস্থ। তোপা ভ্রু কুঁচকে বলল, মৃত মানুষ অসুস্থ হয় কি করে? তোর নতুন মা। তোপা খানিকটা উঁচু স্বরে বলল, খবরদার, ওই মহিলাকে মোটেই আমার মা বলে সম্বোধন করবেন না। সে কেবল আপনার স্ত্রী। আমার মা বহু আগেই আমাকে ছেড়ে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আজমল হোসেন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। তোপা পুনরায় বলল, আপনার স্ত্রী অসুস্থতা শোনাতে আপনি নিশ্চয়ই এখানে আসেননি। কেন এসেছেন সেটা বলে আমার রাস্তা ছাড়ুন। আজমল হোসেন অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, এ কি ভাষায় কথা বলছিস তুই আমার সাথে? আমি তোর বাবা। তোপা তাচ্ছিল্য হেসে বলল, ভাগ্যিস মনে করালেন। আমার তো মনেই ছিল না। আজমল হোসেন রেগে গেলেও মুখ দেখে তা বোঝা গেল না। মৃদু আওয়াজে বললেন, বাড়ি চল। অনেক বাইরে বাইরে থাকা হয়েছে। আমার তো একটা কর্তব্য আছে। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। আমি তোর বিয়ে ঠিক করেছি। তোপা যেন আকাশ থেকে পড়ল। কিঞ্চিত সময় পরেই শরীর কাঁপিয়ে হেসে উঠল। মুখে হাসি নিয়েই বলল, আপনার কেন মনে হলো আপনি বলবেন আর আমি সুরসুর করে আপনার সাথে চলে যাব? আজমল হোসেন দাঁতে দাঁত চেপে বললেন, কারণ আমি তোর বাবা। তোপা শক্ত গলায় বলল, সেটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার। আমার ক্ষমতা থাকলে আপনার দেওয়া জীবন আমি বের করে দিতাম। আপনার যতটুকু রক্ত আমার শরীরে বইছে সবটুকু গুনে গুনে ফোঁটায় ফোঁটায় হিসেব করে বের করে দিতাম। কিন্তু আফসোস সেটা করতে গেলে আমার মায়ের অস্তিত্বটুকুও বিলীন হয়ে যাবে। আমার ঘেন্না করে নিজের শরীরের রক্তের উপর, শুধুমাত্র তা আপনার থেকে পাওয়া বলে। তারপরও মনে হচ্ছে আপনার সাথে যাব আমি। তপার বলা কথাগুলো না শুনতে পেলেও পলক এসে তপার রাগান্বিত মুখশ্রী দেখতে পেল। অতিরিক্ত রাগের দরুন তোপা কেঁপে কেঁপে উঠছে। পলক দ্রুত পায়ে এগিয়ে এসে তপার দুবাহু ধরে আগলে নিল। মুখ ঘুরিয়ে গালে হাত রেখে বলল, কি হয়েছে? শান্ত হও। তোপা কিছু বলতে চাইলেও কথা জড়িয়ে গেল।
মূলত পলককে দেখে রাগের সাথে সাথে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার। চাইতেও স্পষ্ট কিছু বলতে পারল না। পলক মৃদু স্বরে বলল, আগে শান্ত হও, পরে শুনছি। পলক তোপাকে রেখে পাশের দোকান থেকে পানি এনে দিল। তোপা একটুখানি গলাধকরণ করে নিজেকে শান্ত করল। পলক তপার গালে হাত রেখে বলল, এখন বলো কি হয়েছে? এতক্ষণ নীরবে সবটা পর্যবেক্ষণ করলেও এখন হুঙ্কার ছাড়ল আজমল হোসেন। তপার কথাগুলো হজম করতে কিছুটা সময় লাগল তার আগেই কোত্থেকে পলক এসে ঝড়ের গতিতে এত কিছু করে ফেলল যে তিনি কথাই বলতে পারলেন না। আজমল হোসেন শক্ত গলায় বললেন, আমার মেয়েকে ছোঁয়ার সাহস কি করে পাচ্ছ তুমি ছেলে? পলক চমকাল। মুহূর্তেই বুঝে গেল ইনি তপার বাবা, তার শ্বশুর মশাই। পলক কিছু বলার আগেই তোপা মুচকি হাসল। পলক তপার দিকে তাকাল। তোপাকে হাসতে দেখে আর কিছু বলল না। যা বলার সেই বলুক এটা ভেবে চুপ রইল। তোপা পলকের হাতে নিজের হাত রেখে বলল, আমার মা মারা যায় তখন আমার কত বছর আপনি জানেন? আজমল হোসেন কিছু বললেন না। তিনি হিসেব করতে ব্যস্ত। তোপা তাচ্ছিল্য হাসল। মলিন কণ্ঠে বলল, 9 বা 10। মামার কাছে চলে গেছি সেই বয়সেই। কিন্তু সেদিনের পর আপনি খোঁজ নিয়েছিলেন আমার একবারও? মার খেয়ে রক্তাক্ত হয়ে বের হয়ে যাওয়ার পর আদৌ আমি বেঁচে আছি নাকি মরে গেছি তার খেয়াল ছিল আপনার? ছিল না। আপনি তখন আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে ব্যস্ত নতুন সংসারে। কই, আমি তো অভিযোগ করিনি কখনো। আপনার সংসারের এক কোণে আমি থাকতে চেয়েছিলাম, কারণ সেখানে আমার মায়ের ছোঁয়া ছিল। আমার মায়ের সাজানো সংসারে অন্য এক মহিলাকে দিব্যি জায়গা দিয়ে দিলেন, অথচ আমার জায়গা রান্নাঘরের কোনায়ও হল না। মামার সাথে চলে যাওয়ার পরও আপনি একবার গিয়ে বলেননি আপনার সাথে ফিরে আসতে। বলবেন কেন? আপনার নতুন সংসারে আমি ছিলাম উটকো ঝামেলা মাত্র। দিনের পর দিন, রাতের পর রাত আমি ভয়ে সিটিয়ে থেকেছি। খারাপ ছোঁয়া সইতে না পেরে হাজারবার বাবা বাবা বলে চেঁচিয়েছি, কেঁদেছি। তখন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার কর্তব্য? যখন ছোট্ট শরীরটা একটা নিরাপদ জায়গার অভাবে প্রতিরাতে ধুকে ধুকে মরছিল, তখন কোথায় ছিল আপনার কর্তব্য? বড় হয়েও যখন হায়নার দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারিনি, গুমরে গুমরে কেঁদেছি, তখন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার দায়িত্ব? আপনার স্ত্রীর আঁচলের তলায়। এখন আপনি কর্তব্য দেখাতে এসেছেন, বিয়ে দিতে এসেছেন। আমার স্বামীর ছোঁয়া নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। লজ্জা করছেন না একবারও? আয়নায় নিজেকে দেখে ঘেন্না লাগে না আপনার? আমার ইচ্ছে করে জায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহকে বলি আপনার মতো মানুষকে যেন তিনি বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করে। কিন্তু করতে পারি না। কারণ কি জানেন? আমার শরীরে আপনার পচা রক্তের সাথে আমার মায়ের শুদ্ধতম রক্তও বইছে। আপনি যাকে নিয়ে প্রশ্ন তুলছেন, যার ছোঁয়ার সাহস নিয়ে কথা বলছেন, সে আমার স্বামী, আমার জীবনের একচ্ছত্র অধিকারী। বুঝতে পেরেছেন নাকি আরো বুঝিয়ে বলতে হবে? আজমল হোসেন কিছুক্ষণ থম মেরে রইলেন। পলক অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কৃষ্ণমাই এভাবে কথা বলতে পারে জানা ছিল না তার। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হয় না তোপা। গম্ভীর গলায় এহেন কথা শুনে তোপা চোখ পিটপিট করে তাকিয়ে বলল, কে অভিভাবক? আপনি? লজ্জা করছে না বলতে? যে সত্যিকারের অভিভাবক সে অনুমতি দিয়েছে। তার নামে আমার মা ডাকটা 2 বার উচ্চারিত হয়। সে আমার মামা।
মামা ডাকতে যে দুইবার মা উচ্চারণ করতে হয় সেটা ওই লোকটার কাছেই বুঝতে পেরেছি আমি। তাই অভিভাবক হওয়ার অধিকার একমাত্র তার। আপনি জন্মদাতা হয়েও যা পারেননি তা তিনি মামা হয়েই করেছেন। তাই অভিভাবক হওয়াটা তারই সাজে। আজমল হোসেন কিছুক্ষণ নীরবে ভাবলেন। নরম গলায় বললেন, তুই একে ডিভোর্স দিয়ে দে। আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তাকে বিয়ে কর। সারা জীবন আমার কাছে থাকতে পারবি। পলক রক্তচক্ষু করে তাকালো। তোপা চেঁচিয়ে উঠল, বলল, খবরদার মিস্টার আজমল হোসেন। যা উচ্চারণ করেছেন তা শব্দ পর্যন্তই থাক। চাওয়াগুলো নিজের ভেতরেই কবর দিয়ে দিন। আজমল হোসেন পলকের দিকে একনজর তাকালো। পরক্ষণেই তোপার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা তোকে ভালো রাখতে পারবে না। তোপা হাসল, তাচ্ছিল্যের হাসি। হাসতে হাসতেই বলল, তোকে রাখতে পারবে। আপনার পছন্দ করা ছেলে। তাকে সে। আজমল হোসেন যেন একটু সাহস পেলেন। দ্রুত বললেন, তোর নতুন মায়ের ভাইয়ের ছেলে। আমাদের সাথেই থাকে। বাহ! নিজের ঔরসজাত সন্তানের আশ্রয় হতে পারলেন না, অন্যের সন্তানের দায়িত্ব ঠিকই নিতে পারছেন। আপনাকে তো বাঁধিয়ে রাখার মতো পিতা মনে হচ্ছে। ইচ্ছে করছে বাঁধিয়ে রাখতে। আফসোস আমার সেই ক্ষমতা নেই। আজমল হোসেন তাড়া দিয়ে বললেন, করবি বিয়ে? দিবি একে ডিভোর্স? তোপা পলকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার বউয়ের বিয়ের সম্বন্ধ এসেছে। আপনি কিছু বলুন মিস্টার তাজওয়ার। পলক নীরবে হাসল, কিছু বলল না। কেবল দেখতে থাকলো একের পর এক ঘটনা। শ্রবণ করতে থাকলো বিষাক্ত উক্তিগুলো। তা কোনো স্বার্থ লুকিয়ে আছে এই বিয়ে ঠিক করার পেছনে? আর কে বলেছে আমি আপনার কাছে থাকতে চাই? আমি তো আপনার মুখ দর্শন করতে চাই না। নিজের উপর ঘেন্না হয় আমার। পিতার জায়গায় আপনার নামটা বসাতে আমার চরম লজ্জা হয়। মন চায় খাতা ছিঁড়ে খুঁড়ে, কলম ভেঙে চুরে চলে যাই। যেখানে কেউ জানতে চাইবে না কোনো বিশ্বাসঘাতকের রক্ত বইছে আমার শরীরে। আজমল হোসেন অবাক চোখে তাকালো। এখন শান্ত কণ্ঠে কথা বললেও এখন দ্রুত তোপার কণ্ঠের স্বর পরিবর্তন হচ্ছে। তীব্র হচ্ছে কণ্ঠনালীর ঝাঁজ। পলক বাবা মেয়ের মাঝে কথা বলতে চাইছে না। কিন্তু এখন আর উপায় না পেয়ে তোপার দুবাহুতে হাত রেখে বলল, অনেক কথা হয়ে গেছে। আর নয়, চলো বাসায় যাবে। আজমল হোসেনের দিকে ফিরে মৃদু হেসে ঠান্ডা গলায় বলল, শ্বশুর মশাই চাইলে সুস্থ সবল মন নিয়ে একদিন মেয়ের সামনে আসবেন। প্রয়োজনে আমি নিয়ে আসব আমার বাড়িতে। মন ভরে দোয়া করে যাবেন। কিন্তু ভুলেও ডিভোর্স নিয়ে আর মাথা খাটাবেন না। আমি কিন্তু মোটেও ভালো মানুষ নই। বিশ্বাস না হলে মেয়েকে জিজ্ঞেস করে নিবেন। আসছি। ভালো থাকুন। পলক যেতে চাইলেও তোপা ঠায় দাঁড়িয়ে রইল। আজমল হোসেন তখনও অবাক চোখে পলকের দিকে তাকিয়ে। শান্ত গলায় কি সুন্দর শাসিয়ে গেল ছেলেটা। হজম করতে সময় লাগছে। পলকের দিকে তাকিয়ে তোপা মৃদু স্বরে বলল, আপনি বাইকের কাছে যান, আমি 2 মিনিটে আসছি। পলক মাথা নেড়ে চলে গেল। তোপা শান্ত কণ্ঠে বলল, আমি জানি না আমার মা কি করে মারা গেল। এত দুঃখের মাঝেও যে মানুষটা প্রাণ খুলে হাসতে পারত সে কখনো হার্ট অ্যাটাকে এত দ্রুত মারা যেতে পারে না। আমি জানি না আপনিই দায়ী কিনা আমার মা হারানোর জন্য। সরাসরি দায়ী না হলেও আপনিই দায়ী আমার কাছে। আপনার জন্যই আজ আমি এতিম। আমি চাইবো আপনি আর কখনো আমার সামনে না আসুন। আমি কখনো জানতে চাইনি আপনার দ্বিতীয় স্ত্রীর সন্তান, আপনার ঔরসজাত সন্তান আমার থেকে বয়সে বড় কি করে হলো। কখনো জানতে চাইনি দিনের পর দিন কি নিয়ে আপনার আমার মায়ের সাথে ঝগড়া হতো। কখনো জানতে চাইনি কেন কারণে অকারণে আমার মায়ের গায়ে হাত তুলতেন আপনি। এটাও জানতে চাইনি কেন আমার মা তার প্রাণপ্রিয় বান্ধবীকে সহ্য করতে পারত না। সে কি আগেই বুঝতে পেরেছিল তার মৃত্যুর মাস যেতে না যেতেই আপনি তার বান্ধবীকে বিয়ে করে নিয়ে আসবেন, দিয়ে দিবেন তার সাজানো সংসার? নাকি বিয়ের পাঠটা আগেই চুকিয়ে নিয়েছিলেন মিস্টার আজমল হোসেন? না, আমি কোনো কৈফিয়ত চাই না। চাওয়ার দরকারও নেই।
আর না আছে এসব শোনার চাহিদা। শুধু এতটুকু জেনে রাখুন, আমার মায়ের সাথে সাথে আমার বাবাটাও মরে গেছে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন বিশ্বাসঘাতক প্রতারক। সে আমার বাবা নয়, হতে পারে না। তাই দয়া করে আমার সামনে এসে ভালো মানুষ সাজার নাটকটা করবেন না। বাবা হওয়ারও চেষ্টা করবেন না। আজ থেকে আমি মনে প্রাণে চাইব আপনার মতো মানুষকে যেন আল্লাহ বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করেন। সারা জীবন হাহাকার করাই একটা বার বাবা ডাক শোনার জন্য। তাজমহল পেরিয়ে উপরে যাওয়ার সিঁড়িতে পা বাড়াতেই পলক মৃদু স্বরে ডাকল, তিয়াশা। তোপা পেছনে ফিরল। পলকের সামনে গিয়ে বলল, বলুন। পলক আমতা আমতা করল। কিঞ্চিত সময় পর নিচু গলায় বলল, আজ এখানে থেকে যাবে? তোপা মৃদু হেসে বলল, তাজমহলে? পলক মাথা নাড়াল। ফ্রেশ হয়ে আসি? পলক আবার মাথা নাড়াল। তবে এবার সম্মতি জানাতে নয়, বরং অসম্মতি জানিয়েছে সে। তোপা হাসল। বলল, আচ্ছা ঠিক আছে। জামা কাপড় নিয়ে আসি? তাছাড়া আরও প্রয়োজনীয় কিছু জিনিস আনতে হবে। আপনার মেইল কসমেটিক্স তো আমি ব্যবহার করতে পারবো না। যাব? পলক সম্মতি সূচক চাহনিতে তাকা। তোপাও গটগট করে হেঁটে চলে গেল চিলেকোঠায়। মিনিট 5 পর তোপা হাতে দুটো শপিং ব্যাগ নিয়ে তাজমহলে প্রবেশ করল। ভাঙা পা নিয়ে যে রুমে থেকেছিল সে রুমের বিছানার উপর ব্যাগগুলো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে এসে দেখল টেবিলে 2 কাপ রং চা। তোপা মুচকি হাসল। ফুপিয়ে কান্নার দরুন মাথাটা ভার ভার লাগছে তার। চাটা ভীষণ দরকার ছিল। মনে মনে কৃতজ্ঞতা জানিয়ে চুমুক দিল চায়ের কাপে। ভালো লাগায় চোখ বন্ধ করে ফেলল। পলক এসে কাপ নিয়ে বিছানায় বসে বলল, তিয়াশা ঠিক আছো? তোপা মৃদু স্বরে বলল, ঠিক না থাকার কথা ছিল। পলক কিছু বলল না। পরপর চুমুক দিল কাপে। তোপা পুনরায় বলল, এসব আমার গা শোয়া হয়ে গেছে। আর ভেঙে পড়ি না। পলক মৃদু স্বরে বলল, তবে কেঁদেছ কেন? তোপা চোখের কোণে জল নিয়ে বলল, চোখ যে বাধা মানে না, কথা শোনে না, শুধু শুধু জল গড়িয়ে পড়ে। মিস্টার তাজওয়ার একটা কথা দেবেন আমায়? পলক ভ্রু কুঁচকে তাকাল। বলল, কি? তোপা মৃদু হেসে বলল, আপনি ভালো বাবা হবেন। পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। আমি মরে গেলেও। পলক করুণ গলায় বলল, আমি পাগল হয়ে যাব। তোপা রান্নাঘরে টুংটাং আওয়াজ তুলে রান্না করতে ব্যস্ত। পেছনে থেকে পলক একটা কাগজ এগিয়ে দিল। তোপা আর চোখে তাকিয়ে বলল, কি? নিজেই খুলে দেখো। তোপা কাগজটা হাতে নিল। ভাঁজ খুলে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পলক আওয়াজ তুলে বলল, ক্যান আই কিস ইউ? তপার মনে পড়ে গেল প্রথম দিনের কিছু কথা। ঠোঁটের কোণে ফুটে উঠল দুষ্টু হাসি। পলকের দিকে ফিরে দুষ্টু হেসে বলল, কোনো ইয়ার? পলক মাথা চুলকে হাসল। বলল, ফার্স্ট ইয়ার। সবে 1 সপ্তাহ আগে বিয়ে করেছি। তোপা শব্দ করে হাসতে চেয়ে গিলে ফেলল হাসিটুকু। গম্ভীর কণ্ঠে শুধাল, কোথায় কিস করতে চান? গালে নাকি ঠোঁটে? বলেই ঠোঁট পাউট করে দেখাল। পলক ঠোঁট কামড়ে হাসল। তপার হৃদয় কাঁপিয়ে দিতে নিচু হয়ে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
আপাদমস্তক। তোপা চোখ খিচে বন্ধ করে ফেলল। কাঁপতে লাগল সর্বাঙ্গ। দ্রুত পেছনে ফিরে রান্নায় মনোযোগী হতে চেষ্টা করল। কাপা হাতে খুন্তি নাড়িয়ে যাচ্ছে অনবরত। পলক সেদিকে তাকিয়ে নীরবে হাসল। মেয়েটা এতটাই লজ্জা পেয়েছে যে বোধশক্তি হারিয়ে ফেলেছে। খালি কড়াইয়ে খুন্তি নাড়ছে। তোপাকে আরও একটু অপ্রস্তুত করতে পলক এগিয়ে গেল। গা ছুঁই ছুঁই করে দাঁড়াল। কানের কাছে ফু দিল। তপার গোটা শরীর কেঁপে উঠল। হাত দুটো মুঠো করে ধরল। পলক আরও একটু এগিয়ে ঠোঁট ছুঁয়ে দিল কানের লতিতে। তোপা বোধহয় ঝাঁকুনি দিয়ে উঠল। সরল না পলক। পরপর ছুঁয়ে দিল কয়েকবার। তোপা অস্ফুটে কিছু বলতে চাইল। সেদিকে নজর দেওয়ার আগেই চোখ আটকে গেল তপার কানের খানিকটা নিচে। শ্যামবরণ ঘাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে খুচরো চুল। ফু দিয়ে সেগুলো সরিয়ে দিল। তোপা আরও শক্ত হয়ে দাঁড়াল। কেঁপে কেঁপে উঠতে লাগল বারবার। পলকের হয়তো মাথায় নেশা চড়ে গেছে। মুখ এগিয়ে নিয়ে ছোট ছোট করে চুমু এঁকে দিল। পেটের উপর নিজের পুরুষালী শক্ত হাত চেপে টেনে মিশিয়ে নিল নিজের সাথে। তোপা পলকের হাতের উপর হাত রেখে চেপে ধরল। পলক পুনরায় ঠোঁট ছোঁয়াতেই দৃঢ় করল হাতের বাঁধন। নখ বসে গেল ফর্সা হাতে। পলকের সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত নিজের কর্মে। ছোট ছোট চুমু কিছুক্ষণেই পরিবর্তন হল গভীর মাদকতায়। স্পর্শ গভীর থেকে গভীরতম হতেই তোপা পেছনে ফিরে ঝাপটে জড়িয়ে ধরল মানুষটাকে। মুখ লুকিয়ে ফেলল তার চওড়া বুকের গভীরে। আচমকা এমন হওয়ায় পলকের নেশা ছুটে গেল। ঘোর থেকে টেনে বের করে আনল নিজেকে। পরক্ষণেই তপার পিঠের উপর দৃঢ় করল নিজের দুহাতের বাঁধন। চলবে।